হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা চলে এসেছি আমাদের রিস্টার্ট পর্ব নিয়ে। আমরা বলেছিলাম যে ক্লাস 12 চলো খুব দ্রুত রিস্টার্ট করে ফেলি। রিস্টার্ট কেন করতে হয়? যারা বারবার কম্পিটিটিভ এক্সাম দেয় তাদের ক্ষেত্রে কি হয়, কম্পিটিটিভ এক্সামের র্যাঙ্ক ঠিকঠাক না হলে তা আবার নতুন করে রিস্টার্ট করতে হয়। কিন্তু এই রিস্টার্টটা সেই রিস্টার্ট নয়। আমাদের এই রিস্টার্টটা কি, 12-এ আমরা নতুন করে ফ্রেশভাবে রিস্টার্ট করব। অ্যাকচুয়ালি তোমাদের এখন মোটিভেশনটা এরকম জায়গায় আছে, তোমরা সবাই চাইছো 12-এ ফ্রেশভাবে রিস্টার্ট করবো। কেন চাইছো তোমরা? কারণ তোমরা অনেকেই আমি দেখেছি তোমরা 11 ভালো করে পড়োনি। যারা 11 ভালো করে পড়োনি তাদের একটা গিল্টি ফিল হচ্ছে, আর স্বাভাবিকভাবেই তোমরা চাইছো যে 12টা একটা ভালো করে রিস্টার্ট করব। ঠিক আছে, তো সেটা করতে গেলে যারা 11 ভালো করে পড়েছো তাদের জন্য কোনো সমস্যা হবে না। এমনকি যারা 11 ভালো করে পড়োনি তাদের জন্যও যাতে কোনো রকম সমস্যা না হয়, তার জন্য একটা ভিডিও আজকে নিয়ে এসেছি। ভিডিওটা কি, যে ক্লাস 11 যাদের বরবাদ তারা কিভাবে 12-এ করবে বাজিমাত। ঠিক আছে, চলো সেটা নিয়ে আমরা আলোচনা করি। দেখো, টপিক অফ দ্য ক্লাস 11 ফিজিক্স নিড ইন ক্লাস 12। তাহলে ক্লাস 12-এ আমাদের ক্লাস 11-এর কোন কোন টপিক লাগবে? টপিক বললাম কিন্তু চ্যাপ্টার নয়। অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে খুঁজে খুঁজে কিছু কিছু সিলেক্টিভ টপিক তোমাকে করে ফেললে ওইটুকুই এনাফ 12-এর জন্য। ঠিক আছে, তো চলো পরপর আমরা দেখি। ক্লাস 12 ফিজিক্স ইজ নট ডাইরেক্টলি কানেক্টেড টু দ্য ক্লাস 11 ফিজিক্স। তাহলে ক্লাস 11-এর ফিজিক্স কিন্তু ডাইরেক্টলি ক্লাস 12-এর ফিজিক্স ডাইরেক্টলি কিন্তু ক্লাস 11-এর ফিজিক্সের সাথে কানেক্টেড নয়। কারণ কেন কানেক্টেড নয় তুমি দেখো, পরপর আমি তোমাকে দেখাচ্ছি। ফার্স্টলি ইউ হ্যাভ টু নো অ্যাবাউট দ্য মেকানিক্স অফ দ্য ক্লাস 11। ক্লাস 11-এ আমাদেরকে জানতে হবে যে, আমরা এটা পড়েও এসেছি যে ক্লাস 11-এ আমরা মোস্ট অফ দ্য পার্ট পড়েছি মেকানিক্স থেকে। ঠিক আছে, আমরা অধিকাংশ জিনিস কি পড়েছি? মেকানিক্স থেকে। এবার আমি বললাম মেকানিক্স থেকে, যারা 11-এ একদম ভালো করে পড়াশোনা করেনি তারা মেকানিক্স কি সেটাও জানে না, তার জন্য একটুখানি বলতে হবে মেকানিক্স কি। দেখো, মেকানিক্স ইজ দ্য সায়েন্স দ্যাট ডিল উইথ দ্য মোশন অফ দ্য অবজেক্ট। যে কোনো অবজেক্টের মোশন নিয়ে যেটা ডিল করে সেটা হলো মেকানিক্সের পার্ট। ঠিক আছে, শুধু মোশন নিয়ে ডিল করে এটা নয়, মোশন অফ দ্য অবজেক্ট আন্ডার দ্য এফেক্ট অফ ফোর্স। তাহলে শুধু মোশন অফ অবজেক্ট নয়, কিন্তু সেখানে তোমার ফোর্সের এফেক্ট থাকতে হবে। তাহলে আমরা দেখেছি আমাদের কিছু কিছু চ্যাপ্টার যেগুলো ফোর্স অ্যান্ড মোশন এই দুটো নিয়েই সীমাবদ্ধ ছিল, তাহলে সেগুলো মেকানিক্সের ভিতরে পড়ে। যেহেতু এই মেকানিক্স থেকে ক্লাস 12-এ আমরা অন্য কয়েকটা চ্যাপ্টারে শিফট হব। আমরা শিফট হব ইলেকট্রোস্ট্যাটিক্স, কারেন্ট ইলেকট্রিসিটি, অপটিক্স, ম্যাগনেটিজম, ঠিক আছে, আর মডার্ন ফিজিক্স। তাহলে সম্পূর্ণ এই বিষয়টা আর ওই বিষয়টার ভিতরে জিনিসটা কিন্তু আলাদা। তাহলে তোমরা যে দুশ্চিন্তা করছো ক্লাস 11 ফিজিক্সের কি কি জিনিস 12-এ লাগবে, সেরকম বিষয় নয়। কোনো ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার এরকম ভাবে লাগবে না, কিছু কিছু টপিক লাগবে, সেগুলো আমি গুছিয়ে করে দিলাম তোমাকে পরপর। চলো আমি তোমাকে দেখাচ্ছি। ঠিক আছে, দেখো, টোটাল মেকানিক্স অফ দ্য ক্লাস 11। ক্লাস 11-এর টোটাল মেকানিক্সের কি কি জিনিস লাগবে? মেকানিক্সের সব কিছু লাগবে না, টোটাল কি কি জিনিস, কোন কোন টপিকের কোন কোন চ্যাপ্টারের কোন কোন জিনিস লাগবে সেগুলো আমরা দেখব। ঠিক আছে, শুধু এটা নয়, দেখো মেকানিক্সে আমরা কি কি পড়েছি? মোশন ইন 1D, ভেক্টর, লস অফ মোশন, নিউটনস ল অফ মোশন, ফ্রিকশন, সার্কুলার মোশন। পরে যদি আমরা যাই, পরে দেখো ওয়ার্ক এনার্জি, মোশন অফ সিস্টেম, পার্টিকেল এন্ড রিজিড বডি এবং গ্র্যাভিটেশন, এইগুলো আমরা পড়েছি মেকানিক্সে। ঠিক আছে, এইগুলোর ভিতর থেকে কোন কোন টপিক লাগবে সেগুলো আমি সিলেক্টিভলি তোমাকে দেখাবো। হ্যাঁ, তারপরে আমরা পড়েছিলাম মেকানিক্যাল প্রপার্টিস অফ ফ্লুইড অ্যান্ড সলিড, এর ভিতরে ইলাস্টিসিটি, হাইড্রোস্ট্যাটিক, এগুলো পরপর পড়েছিলাম। এইগুলো থেকেও কি কি লাগে আমি বলে দেবো। ঠিক আছে, তারপরে দেখো, তারপরে চলে আসলাম আমাদের 12-এর চ্যাপ্টার। আমাদের 12-এর কি কি চ্যাপ্টার আছে আর 12-এর কি কি এই চ্যাপ্টারগুলোতে কোন কোন কনসেপ্ট লাগে, এটাও তোমাকে ক্লিয়ার করবো। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ফুললি তুমি দেখো, ফুললি ইনফরমেটিভ হতে চলেছে এবং খুব হেল্পফুল হবে তোমাদের 12 রিস্টার্ট করার জন্য। ওকে, চলো দেখো, তাহলে মেকানিক্সের প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা আমি প্রথম যে আমাদের যে চ্যাপ্টারটা আছে ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট, সেখান থেকে আমাদের কি লাগে? শুধু ডাইমেনশন বের করাটা লাগে। সেটা আমি মেকানিক্সের এখানে ভিতরে লিখিনি এই কারণেই, কারণ সেটা অ্যাকচুয়ালি মোশন নিয়ে ডিল করে না, সেটা জাস্ট ফিজিক্সের কিছু বেসিক জিনিস, অর্থাৎ ডাইমেনশন বের করা আর এরর কারেকশন করা, এইগুলো নিয়ে আলোচনা হয়। তাহলে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট এখান থেকে আমরা কি করব? শুধুমাত্র ডাইমেনশন বের করা শিখবো। আর যারা ফিজিক্সের একেবারে বেসিক নলেজ নেই তারা ছাড়া সবাই এই কাজটা পারে, ডাইমেনশন বের করা। ঠিক আছে,
কিন্তু ডাইমেনশন অ্যানালাইসিস অ্যান্ড এরর কারেকশন, সিগনিফিকেন্স ফিগার এগুলোর সেরকম প্রয়োজন হবে না, শুধুমাত্র ডাইমেনশন বের করা। ঠিক আছে, তাহলে ডাইমেনশন অফ ফিজিক্যাল কোয়ান্টিটি। ঠিক আছে, এবারে দেখো তারপরে আমরা মোশন ইন 1D যে চ্যাপ্টারটা আছে, অর্থাৎ যে চ্যাপ্টারটাকে আমরা বলি মোশন ইন স্ট্রেট লাইন। ঠিক আছে, স্ট্রেট লাইন কেন বলি সেগুলো তোমরা জানো, কারণ এখানে মোশনের সবকিছু আলোচনা আমরা একটা ডাইমেনশন নিয়ে করি, সেটা স্ট্রেট লাইনে সীমাবদ্ধ রাখতে হবে। তারপরে আমরা দেখি ভেক্টর। ভেক্টরকে আমরা অন্য নামে এরকম ভাবে বলি যে মোশন ইন এ প্লেন, অর্থাৎ এখানে আমরা দুটো ডাইমেনশন নিই, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, আর এখানে আলোচনা থাকে প্লেনে। তাহলে এই দুটো চ্যাপ্টারের ভিতর থেকে আমাদের কি কি লাগছে দেখো, 1D থেকে আমাদের জাস্ট কিছু ইকুয়েশন যেগুলো আছে সেগুলো লাগে। তোমরা একেবারেই এটা নিয়ে ভয় পাবে না যে 11 আমার বরবাদ হয়েছে বলে 12 আমি পারবো না, এটা একেবারেই, যারা যদি তোমাকে কেউ বলে থাকে এই বিষয়টা, একেবারেই ভুল কথা বলেছে। ঠিক আছে, তুমি আজকের ভিডিওটা দেখো, পুরো ফুল তোমার ক্লিয়ার হবে। তাহলে মোশন ইন 1D থেকে শুধু ইকুয়েশন গুলো তোমাকে জানতে হবে, আর কি কি জানতে হবে, এবারে ভেলোসিটি, অ্যাক্সিলারেশন এই বিষয়গুলো তুমি সিম্পলি জানো। তাহলে এখানে যে ইকুয়েশন করা লাগে, আমার যে তিনটে ইকুয়েশন, বেসিক ইকুয়েশন, সেই তিনটে ইকুয়েশন জানো তুমি, এইটুকু হলেই হবে। অর্থাৎ ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ঠিক আছে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2as, আর এস ইকুয়ালস টু ইউটি হাফ এটি স্কোয়ার। ব্যাস, তিনটে ইকুয়েশন জানলেই হবে। আর এর সাথে আরেকটা কি জেনে নিতে হবে, যখন কোনো অবজেক্টকে আমরা ভার্টিক্যালি ছুড়বো, উপরের দিকে ছুড়বো, অভিকর্ষের বিরুদ্ধে ছুড়বো, তখন এই ইকুয়েশনগুলো জি দিয়ে কিরকম ভাবে চেঞ্জ হয়ে যাবে, আর জি এর মান কখন পজিটিভ বসাবো আর কখন নেগেটিভ বসাবো, জাস্ট এই দুটো জিনিস তোমাকে জেনে রাখতে হবে। তাহলে এটাও আমরা ক্লাসে বারবার বলেছি, জি এর মান কখন পজিটিভ এবং নেগেটিভ করব। সিম্পলি জি এর মান আমরা তখনই পজিটিভ করব যখন সেটা উপর থেকে নিচের দিকে পড়ছে, অবাধে পতনশীল বস্তু যেটাকে আমরা বলি, তখন জি পজিটিভ। আর যখন আমরা উপর থেকে নিচে থেকে উপরের দিকে তুলবো, তখন জি এর মান হবে নেগেটিভ। বোঝা গেল? এই কনসেপ্টটা ক্লিয়ার রাখলে এই সমস্ত ইকুয়েশন গুলো জি দিয়ে কিরকম ভাবে চেঞ্জ করা যায় সেটাও আমরা পড়েছি, জাস্ট ওইটুকু জিনিস পড়তে হবে। তাহলে 1D থেকে জাস্ট ওইটুকু জিনিস তোমাকে জানলেই হবে। তারপরে চলো, ভেক্টরটা কিন্তু আমাদের খুব খুব কাজে লাগবে ক্লাস 12 এর, কিন্তু ভেক্টরের কোন পার্টটা কাজে লাগবে আমি তোমাকে ক্লিয়ার করে বলে দিচ্ছি। তাহলে ভেক্টর মোশন ইন এ প্লেন, এটা থেকে আমাদের কাজে লাগবে কোনটা, ভেক্টর থেকে আমাদের লাগবে অ্যাডিশন এবং সাবস্টিটিউশন। আমি তোমাকে যখন ম্যারাথন ক্লাস করাছিলাম তখন বলেছিলাম যে ভেক্টরের অ্যাডিশন সাবস্টিটিউশনের জাস্ট ফর্মুলা আর প্রসেসটা দেখে যাও, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র ওইগুলো করবে না তুমি। ঠিক আছে, এখানেও তাই বলবো, ভেক্টরের শুধুমাত্র অ্যাডিশন কিভাবে করতে হয় আর সাবস্টিটিউশনটা জানো, অ্যাডিশনের মতোই, শুধু একটা ভেক্টরকে নেগেটিভ ভেক্টর করে দিতে হয়। ঠিক আছে, তাহলে শুধুমাত্র এখানে তুমি ভেক্টর অ্যাডিশন আর সাবস্টিটিউশন, ঠিক আছে, এই দুটো জিনিস পড়বে। আর কি পড়বে, আর একটা জিনিস তো সর্বকালের সব জায়গায় লাগে, সেটা হলো ভেক্টরের প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট অ্যান্ড ডট প্রোডাক্ট। তাহলে কি কি লাগে, ক্রস প্রোডাক্ট অ্যান্ড ডট প্রোডাক্ট। দেখো তাহলে ক্রস প্রোডাক্ট অ্যান্ড ডট প্রোডাক্ট। ঠিক আছে, আর ভেক্টর থেকে কি লাগে আমরা জানি, ভেক্টর থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদেরকে পড়তে হয়, সেটা আর একটা জিনিস পড়তে হয়, সেটা কি হলো, সেটা হলো আমাদের প্রজেক্টাইল মোশন। কিন্তু প্রজেক্টাইলের মোশনের বেসিকটা জানলেই হবে, সামান্য একটু জানলেই হবে যে প্রজেক্টাইল মোশন একটা অবজেক্টকে ছুড়ে দিলে কোথায় এখানে গিয়ে ভেলোসিটি 0 হয়ে যায়, রেঞ্জ কি হয়, সামান্য বেসিক নলেজটুকু, তাও না জানলেও হবে, অসুবিধা নেই। ঠিক আছে, আর সামান্য একটু যদি তুমি রিলেটিভ ভেলোসিটির এই কনসেপ্টটা জানো, যে রিলেটিভ ভেলোসিটি কিভাবে বের করে, আমি এটা যখন পড়াচ্ছিলাম তোমাকে বলেছিলাম যে ওটা এইভাবে আমরা করি, তোমার
বলেছিলাম একটা উদাহরণ দিয়ে, পিতা পুত্রের বয়স এরকম ভাবে করো, অর্থাৎ তোমার পিতার সাপেক্ষে তোমার সাপেক্ষে তোমার পিতার বয়স কত, তোমার বয়স 50, তোমার পিতার বয়স ধরো 50 বছর আর তোমার বয়স 20 বছর, তাহলে তোমার সাপেক্ষে তোমার পিতার বয়স কত হলো, 30 বছর। এইটা একটা এক্সাম্পল হিসেবে মনে রাখবে, অর্থাৎ কার সাথে কার বিয়োগ করতে হবে এটা এক্সাম্পল হিসেবে মনে রাখবে, এইটুকু জাস্ট পড়লে হলো। এবারে চলো নিউটনস ল অফ মোশন, আর কিছুই লাগছে না কিন্তু, ঠিক আছে। নিউটনস ল অফ মোশনে দেখো, এই লজ অফ মোশনের ভিতরে 3টে চ্যাপ্টার আছে। নিউটনস ল অফ মোশন, ফ্রিকশন আর সার্কুলার মোশন, ঠিক আছে। নিউটনস ল অফ মোশনে যদি আমরা দেখি, নিউটনস ল অফ মোশনে আমাদের কি পড়তে হবে, সেরকম কিছুই লাগে না, জাস্ট ফোর্সের কনসেপ্ট আর নিউটনের সেকেন্ড ল। সেকেন্ড ল কি, সেকেন্ড ল এফ ইকুয়ালস টু এম এ, মোমেন্টামের সিম্পল ধারণা এমভি, হ্যাঁ এগুলো জানা বিষয়, সবাই জানে, যারা একেবারে পড়েনি তারা একটু সামান্য সামান্য দেখে নিলেই হবে। আর কি আসে, যে নিউটনস ল অফ মোশনে যে বিভিন্ন আমরা ফ্রি বডি ডায়াগ্রাম গুলো যেটাকে বলা হয় ফ্রি বডি ডায়াগ্রাম, ঠিক আছে, বা এটাকে যদি তোমাকে ডিটেলসে বলি বিষয়টা কিরকম, তাহলে দেখো নিউটনস ল অফ মোশনে যে আমরা এটা যদি নততলের কেসগুলো দেখি বা যে কোনো মোশনের আলোচনা করা বা পুলির যে আলোচনাগুলো করা, অর্থাৎ ওখানে আমরা মোশনগুলোকে গতির আলোচনা কিরকম ভাবে করি, যেমন একটা তোমাকে এক্সাম্পল দিয়ে বলছি, দেখো এই সাইডে করছি, ঠিক আছে। এই যে এই ধরো একটা পুলি আছে, বা সিম্পল এই ধরো একটা পুলি আছে, হ্যাঁ এখান থেকে দুটো অবজেক্ট ঝুলছে, তাহলে এই অবজেক্টের মোশনের, এক একটা অবজেক্টের জন্য মোশনের আমরা ইকুয়েশন যেরকম ভাবে করি, বা একটা লিফটের কেসটা যেরকম ভাবে করি, অর্থাৎ দেখো নিচের দিকের এমজি যদি থাকে, এটা ছোট এম বড় এম আমরা ধরলাম, তাহলে নিচের দিকের এমজি নিচের দিকে, উপরের দিকে টান থাকে, তাহলে উপরের দিকে যদি এটা ওঠে, তাহলে কি হবে, টি মাইনাস এমজি ইকুয়ালস টু এম এ। এইটা কিভাবে করতে হয় জাস্ট এইটুকু জানলে আমাকে হবে, ঠিক আছে। তারপরে চলো, আর নিউটনস ল অফ মোশন থেকে নিউটনস এর থার্ড ল এর যে বেসিক কনসেপ্টটা, যে এভরি অ্যাকশন হ্যাভ এ অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন, এইটুকু জানলেই হবে, অর্থাৎ F12 ইকুয়ালস টু মাইনাস অফ F21, ঠিক আছে, এইটুকু জাস্ট বেসিক জিনিস জানলে হবে। চলো তারপরে যদি আমরা ফ্রিকশনে যাই, তাহলে ফ্রিকশনের সিম্পল স্ট্যাটিক ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশন অর্থাৎ স্থিত ঘর্ষণ, চল ঘর্ষণের বেসিক কিছু জিনিস, আর ফ্রিকশন কিভাবে কাজ করে, যেদিকে মোশন সৃষ্টি হয় তার বিপরীত দিকে ফ্রিকশন কাজ করে, গতির বিপরীত দিকে ফ্রিকশন কাজ করে, এইটুকু জানলেই হবে, তাহলে খুব সামান্য কিছু। এবারে বলছো তুমি যদি বলো যেগুলো আমি জানলামই না তবু কি আমি পারবো না, তবুও তুমি পারবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, কারণ আমরা পড়াবো যখন সবকিছু ডিটেলসে বুঝিয়ে পড়াবো, তখন একটু বলে দিলাম না, তাহলে কোনো অসুবিধা তোমার হবে না। এরপরে দেখো সার্কুলার মোশন, সার্কুলার মোশন থেকে কি কি জানতে হচ্ছে, সিম্পল বেসিক এই জিনিসগুলো, যেগুলো যেমন অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন অ্যান্ড অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ থিটা, আলফা, ওমেগা, এইগুলো জানতে হচ্ছে। আর একটা জিনিস সব জায়গায় লাগবে, এটা একটা যেখানে যা ফিজিক্স তুমি করতে যাও সেটা লাগবে, সেটা হলো সেন্টিপিটাল ফোর্স, বা বাংলাতে আমরা কি বলি সেটাকে, অভিকেন্দ্র বল। অভিকেন্দ্র বলের মান আমরা বের করি mv²r, এইটা সব জায়গায় তোমাকে লাগবে, ঠিক আছে। তাহলে অভিকেন্দ্র বল এইটার ভ্যালুটা এটার সব জায়গায় তোমার লাগবে, ঠিক আছে, সার্কুলার মোশন থেকে। চলো এরপরে যদি আমরা ওয়ার্ক এনার্জি পাওয়ারে দেখি, তাহলে ওয়ার্ক এনার্জি পাওয়ার থেকে আমাদের কি কি লাগবে, ওয়ার্ক এনার্জি পাওয়ার থেকে সামান্য কিছু বেসিক ওয়ার্ক কিভাবে বের করে পাওয়ার, সামান্য কিছু বেসিক। আর যদি দেখতে যাই, এই একটা আমাদের এরকম ভার্টিক্যাল মোশনের একটা গল্প আছে না, যে নিচের দিকে হয় 6 × mg, ঠিক আছে, আর টান হয়, এইটা সামান্য দু জায়গায় লাগতে পারে, তাও একেবারে তুমি যদি বলো ওয়ার্ক এনার্জি পাওয়ার আমি সেরকম ভাবে পড়বো না, অসুবিধা হবে না, একটা জায়গায় আর একটু পড়ে নিতে পারো, সেটা হলো যে কলিশনের যে জায়গাটা আছে, ঠিক আছে, কলিশনের যে জায়গাটা আছে, কলিশনের জায়গা থেকে জাস্ট তোমার কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, এইটুকু এই বিষয়টা ঠিক করে জানলেই হবে, ঠিক আছে। তাহলে কাইনেটিক পোটেনশিয়াল এনার্জি এর যোগফল যে সবসময় কনস্ট্যান্ট থাকে, এই বিষয়টা ঠিকঠাক ভাবে জানলে, অর্থাৎ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, এইটুকু ঠিকঠাক ভাবে জানলেই হবে।
ঠিক আছে। এরপরে দেখো মোশন অফ সিস্টেম অফ পার্টিকেল অ্যান্ড রিডিক বডি। রিডিক বডি অনেকের খুব চাপের লাগে, রিডিক বডি থেকে সেই জন্য চাপ নিও না। রিডিক বডি থেকে তুমি যেমন সার্কুলার মোশন থেকে টুকটাক কনসেপ্ট নিয়েছিল, এখানেও মোমেন্ট অফ ইনার্সিয়ার যে নতুন কনসেপ্টটা আসে মোমেন্ট অফ ইনার্সিয়া, আর এটা দেখ আর অ্যাঙ্গুলার মোমেন্টাম টোমেন্টাম তার সাথে যে একটা রিলেশন বা বিভিন্ন অবজেক্টের মোমেন্ট অফ ইনার্সিয়ার বের করা 2/5 mr², যেমন গোলকের ক্ষেত্রে হয়, এরকম তুই একটা টুকটাক ভ্যালু, তবু এগুলো লাগবে না, ঠিক আছে, সেরকম ভাবে লাগে না। যখন লাগবে তোমার প্রয়োজন হলে তুমি সেটা দেখে নিও। এবারে গল্পটা কি হয়, যখন আমরা এইচএস স্ট্যান্ডার্ডে পড়ি তখন লাগে না, কিন্তু যদি আমরা নিট বা আর অন্যান্য স্ট্যান্ডার্ডে কম্পিটিটিভ এক্সামের দিকে দেখি তাহলে কিন্তু ক্লাস 12-এর কোশ্চেনও মিক্স কনসেপ্টে থাকে। মিক্স কনসেপ্টে থাকে মানে কি, দেখা গেল ক্লাস 12-এর আমাদের ইলেকট্রোস্ট্যাটিক থেকেই কোশ্চেন দিচ্ছে বা আরো অন্যান্য জায়গা থেকেই কোশ্চেন দিচ্ছে, কিন্তু 11-এর কিছু মিক্স কনসেপ্ট ওরা লাগিয়ে কোশ্চেনটা বানাচ্ছে, ঠিক আছে, তখন চাপের বিষয়। 12-এর জন্য কোনো চাপ নেই। চলো গ্র্যাভিটেশন। গ্র্যাভিটেশনটা আমি বলবো একটুখানি পড়তে, এই কারণে পড়তে বলবো কারণ যখন আমরা ইলেকট্রোস্ট্যাটিক পড়বো, ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রিক পোটেনশিয়াল, এই দুটো জায়গায় এই দুটো জিনিস আমরা গ্র্যাভিটেশনের যে বেসিক ফর্মুলাটা F ইকুয়ালস টু G(m(m)r², এই ফর্মুলা, অর্থাৎ দুটো অবজেক্ট যদি এরকম থাকে তার ভিতরে লিনিয়ারলি এই ফোর্সটা কাজ করে, গ্র্যাভিটেশনাল ফোর্স, তার ভ্যালু কি হয়, তার ভ্যালু F প্রপোর্শনাল টু হয় এদের দুজনের ভরের গুণফলের সাথে, আর কি হয়, প্রপোর্শনাল টু হয় তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়, ঠিক আছে। এই যে বিষয়টা, এইরকম কনসেপ্টটি আমরা পাবো ইলেকট্রিক ফিল্ড এবং পোটেনশিয়াল। তুমি বলতে পারো যে এই বিষয়টা যেন একেবারে সিমিলার, হুবহু কপি, এরকম একটা মনে হবে, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড এবং ইলেকট্রিক পোটেনশিয়াল যখন তুমি পড়বে তখন দেখবে এই গ্র্যাভিটেশনের যেন হুবহু কপি, সব জিনিসগুলো একই লাগছে। যেমন আমরা গ্র্যাভিটেশনে ইকুইটোরিয়াল পড়েছি, হ্যাঁ, সেই জিনিসগুলো যেন হুবহু তোমার একই রকম লাগবে। তাহলে গ্র্যাভিটেশন একটু যদি জানা থাকে ওটা পড়তে বেশ মজা লাগবে, যদি জানা নাও থাকে তবুও পারবে, ঠিক আছে। ওই জন্য বলবো গ্র্যাভিটেশন যারা, গ্র্যাভিটেশনের এবারে তোমাকে ওই জিনিসগুলো পড়তে হবে না, কেপলার্সের 3টে ল ওইগুলো পড়তে হবে না, বা স্যাটেলাইটের ওই প্ল্যানেটারি মোশন ওগুলো তোমাকে এখন পড়তে হবে না, ঠিক আছে। স্যাটেলাইটের প্ল্যানেটারি মোশন থেকে ওই কনসেপ্টে জানলেই হবে যে ওই অভিকেন্দ্র বলটা mv²r সেটা সরবরাহ করে তাদের ভিতরে আকর্ষণ বল, সেটা যেটার মান G(m)m, এখান থেকে আমরা ওই যে অরবিটাল ভেলোসিটি v বের করেছিলাম, ওইটুকু কনসেপ্ট জানলেই হবে, ঠিক আছে। এরপরে দেখো এটা তাহলে আমাদের মেকানিক্স পুরো রেডি হয়ে গেল। মেকানিক্স যখন আমাদের পুরো হয়ে গেল, আর কয়েকটা জিনিস আমরা ক্লাস 11-এ পড়েছিলাম সেখান থেকে আমাদের কি কি লাগে দেখে নিই। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় এটাই যে মেকানিক্যাল প্রপার্টিজ অফ ফ্লুইড অ্যান্ড সলিড, এর ভিতরে আমরা পড়ি ইলাস্টিসিটি, হাইড্রোস্ট্যাটিক, অ্যাটমসফেরিক প্রেসার, ভিসকোসিটি, সারফেস টেনশন। ভিসকোসিটি মানে হলো সান্দ্রতা, সারফেস টেনশন মানে পৃষ্ঠটান। তোমার কাছে একটা ইন্টারেস্টিং বিষয় যে ইলাস্টিসিটির ওই যে স্প্রিং এর কেসটা, ওইটুকু জাস্ট তোমাকে জানলেই হবে, আর বাকি এই দুটো চ্যাপ্টারের প্রেসারের সিম্পল কনসেপ্ট, হ্যাঁ, পাস্কেলের ল লাগে না, প্রেসারের সিম্পল কনসেপ্ট, ভিসকোসিটি, সারফেস টেনশনেরও সেরকম কিছু লাগে না, তাহলে এগুলো স্কিপ, ছেড়ে দাও, না পড়লেও হবে। ইলাস্টিসিটির স্প্রিং এর কেসটা একটুখানি লাগে। এরপরে দেখো থার্মাল প্রপার্টিজ অফ ম্যাটার, ঠিক আছে। থার্মাল প্রপার্টিজ অফ ম্যাটারে আমরা হিট পড়েছি, টেম্পারেচার পড়েছি, এক্সপ্যানশন অফ সলিড লিকুইড গ্যাস পড়েছি, চেঞ্জ অফ স্টেট পড়েছি, হিট ট্রান্সফার পড়েছি, এগুলো কিছুই লাগে না, ঠিক আছে। তারপরে দেখো কাইনেটিক থিওরি অফ গ্যাস, এটার এখান থেকে শুধু আদর্শ গ্যাসের ইকুয়েশন, হ্যাঁ, আদর্শ গ্যাসের ইকুয়েশন PV ইকুয়ালস টু nRT, জাস্ট এইটুকু কনসেপ্ট রাখলেই হবে, এটাও লাগে না। থার্মোডাইনামিক্স লাগে না। SHM কিন্তু একটুখানি তোমার লাগবে। SHM কিরকম ভাবে লাগবে দেখো, SHM এর সামান্য কিছু বিষয় আমরা মিল পাবো ক্লাস 12-এর ওয়েভ অপটিক্স এর সাথে, বা SHM ওয়েভ অ্যান্ড সুপারপজিশন অফ ওয়েভ, এই বিষয়টা, বা সাউন্ড ডপলার এফেক্ট, এটা ক্লাস 12-এর ওয়েভ অপটিক্স এর সাথে সামান্য কিছু কিছু জায়গায় মিল পাবো, ঠিক আছে। এবারে এই যে সুপারপজিশন অফ ওয়েভস, অর্থাৎ সুপারপজিশন থিওরেমটা, এটা আমাদেরকে একটুখানি পড়তে হবে।
সুপারপজিশনের বেসিক কনসেপ্টটা আমাদের লাগে কোথায় গিয়ে লাগে জানো? ম্যাগনেটিজম যখন আমরা পড়বো সেখানে গিয়ে সুপারপজিশনের বেসিক কনসেপ্টটা লাগে, কিভাবে সুপারপজিশন থিওরিটা আছে সেটা লাগে। ঠিক আছে, আর ওয়েভস এর কিছু জিনিস আমাদের লাগবে ওখানে গিয়ে যখন আমরা ওয়েভ অপটিক্স পড়বো ক্লাস 12-এ। ঠিক আছে, আর সাউন্ড ডপলার এফেক্ট স্ট্রিং, এখান থেকে ম্যাগনেটিজমের একটু হেল্প হবে, সাউন্ড আর স্ট্রিং এর এফেক্টের ওই যে বিষয়টা আছে ওটা সামান্য ম্যাগনেটিজমে হেল্প হবে, ওটাও কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এই গেল 11-এর। তাহলে 11 নিয়ে কোনো চাপ নেই, যদি তুমি 11-এর যা হয়েছে হয়েছে বলে ছেড়ে দাও তাও তোমার হয়ে যাবে, অথবা যারা একটুখানি পড়েছে তারাও পেরে যাবে, আর যারা চাইছো যে একটু হলেও যে যে জিনিসগুলো আমি বলে দিলাম একবার করে দেখে নিই, তারা দেখে নিতে পারো। বেশিক্ষণ টাইম লাগবে না, খুব অল্প টাইম লাগবে। আমি চেয়েছিলাম যে এই যে জিনিসগুলো বললাম সেগুলোর জন্য সেগুলোর উপরে না একটা ভিডিও বানাই, কিন্তু দরকার নেই, একেবারে খুব সিম্পল বিষয় লাগছে, দরকার নেই, তোমরা পেরে যাবে। ঠিক আছে, চলো এবারে আমরা 12-এর জাস্ট কটা চ্যাপ্টার কি আছে আর কি কি জিনিস সামান্য লাগে একটু দু চার কথা বলে শেষ করে ফেলি ভিডিওটা। ঠিক আছে, তাহলে 12-এর আমাদের কি কি জিনিস পড়তে হবে? ইলেকট্রোস্ট্যাটিক্স পড়তে হবে, কারেন্ট ইলেকট্রিসিটি পড়তে হবে, ম্যাগনেটিজম, ম্যাগনেটিক এফেক্ট অ্যান্ড কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিজম পড়তে হবে। হ্যাঁ, তারপরে আমাদের পড়তে হবে অপটিক্স। ঠিক আছে, অপটিক্সের ওয়েভ অপটিক্স এবং রে অপটিক্স। আর কি পড়তে হবে? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, অল্টারনেটিভ কারেন্ট, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, অ্যাটম অ্যান্ড নিউক্লি, সেমিকন্ডাক্টর, ডিজিটাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন সিস্টেম। এই বিষয়গুলো কিন্তু মডার্ন ফিজিক্সের ভিতরে চলে যাচ্ছে। এটা ইলেকট্রোস্ট্যাটিকে চলে যাচ্ছে, এটা কারেন্ট, এটা ইলেকট্রোস্ট্যাটিক, কারেন্ট, ইলেকট্রিসিটি, এটা চলে যাচ্ছে কি চার্জের রিলেটেড, ইলেকট্রোস্ট্যাটিকের ভিতরে চলে যাচ্ছে কারেন্টের পার্ট, এটা এটা ইএমআই, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এবং অল্টারনেটিভ কারেন্ট, এটা দেখো ম্যাগনেটের পার্ট চলে যাচ্ছে, অপটিক্সের পার্ট এটা চলে যাচ্ছে, যেটা আমরা তোমাকে আগে থেকেই বললাম, সেই জন্য 11-এর সাথে কানেকশনটা খুবই কম পাচ্ছ। চলো ইলেকট্রোস্ট্যাটিকে দেখো, তোমাকে পড়তে হবে ইলেকট্রিক চার্জ এন্ড ইলেকট্রিক ফিল্ড, আর ইলেকট্রিক পোটেনশিয়াল আর ক্যাপাসিট্যান্স। তোমাকে আমি বলেছি এইখানটায় লাগে কি, এইখানে ভেক্টর অ্যাডিশনটা খুব লাগে, ভেক্টর অ্যাডিশন খুব লাগে, ভেক্টর অ্যাডিশন অ্যান্ড ভেক্টর সাবস্টিটিউশন, অর্থাৎ দুটো ইলেকট্রিক ফিল্ড আমরা এদিক এদিক পাবো, সেই ইলেকট্রিক ফিল্ডের সাম করতে হবে, অর্থাৎ অ্যাডিশন আমাকে করতে হবে, অর্থাৎ রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড আমাকে বের করতে হবে, সেই জন্য ভেক্টরের ওই জিনিসটা এখানে খুব লাগবে। আর আমি বলেছি এটা তুমি গ্র্যাভিটেশনের সাথে খুব মিল পাবে, ইলেকট্রিক ফিল্ড এবং ইলেকট্রিক পোটেনশিয়াল যখন পড়বে গ্র্যাভিটেশনের সাথে খুব মিল পাবে। ঠিক আছে, ইলেকট্রোস্ট্যাটিক পড়লে তুমি আসবে কারেন্ট ইলেকট্রিসিটিতে, কারেন্ট ইলেকট্রিসিটি 11-এর কোনো কনসেপ্ট লাগে না, এটার জন্য 10-এর কনসেপ্ট লাগে, ক্লাস 10th স্ট্যান্ডার্ডে তোমরা পড়েছো, এবং কারেন্ট ইলেকট্রিসিটি খুবই সহজ, এটা নিয়ে তোমার কোনো চাপ নেওয়ার দরকার নেই। ঠিক আছে, 10 স্ট্যান্ডার্ডে টুকটাক যা তুমি প্যারালাল সিরিজ এগুলো পড়েছো, ওহমস ল পড়েছো, সেগুলোই জাস্ট একটু এদিক ওদিক আছে, আর কারশফের লটা আছে, আর কিছুই নেই, অর্থাৎ এটার জন্য কোনো 11-এর কনসেপ্ট লাগে না। হলো, তারপরে যদি আসি আমরা ম্যাগনেটিক এফেক্ট অ্যান্ড অফ কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিজম, এখানে দুটো চ্যাপ্টার পড়তে হয় আমাদের, মুভিং চার্জ অ্যান্ড ম্যাগনেটিজম। তাহলে ম্যাগনেটিজমের বেসিকগুলো আমাকে পড়তে হয়। এইখানটায় আমাদের কি কি লাগে? টর্কের কনসেপ্টটা মূল আমাদের এখানে লাগে, টর্কের কনসেপ্টটা না জানলে এখানটায় এসে আমাদের অসুবিধাটা হয়। ঠিক আছে, টর্কের কনসেপ্টের সাথে সাথে এখানে আমাদের ওই যেটা আমরা বলছিলাম সাউন্ড আর ওয়েভের স্ট্রিং এর কনসেপ্ট, ওইটা একটুখানি লাগে, তবু এটা নিয়ে তোমার কোনো রকম সমস্যা হবে না। আর একটা জিনিস এখানে খুব ভালো লাগে, সুপারপজিশন থিওরেমটা, সুপারপজিশন থিওরেম যেটা আমি বলছিলাম ওখানে, ওইটা এখানটায় এসে কাজে লাগবে, সুপারপজিশন থিওরেম। ওকে, এবারে যদি আমরা দেখি ম্যাগনেটিজম অ্যান্ড ম্যাটার, ম্যাগনেটিজম অ্যান্ড ম্যাটার একেবারেই কনসেপচুয়াল, হ্যাঁ, এটা নিয়ে কোনো চাপ নেই, খুবই ইজি। তারপরে চলো আমরা আসছি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এবং অল্টারনেটিভ কারেন্ট। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, অল্টারনেটিভ কারেন্ট, এটার জন্য কি কি লাগছে তোমার? দেখো এইটাও তোমার এর সাথে 11-এর কানেকশনটা একেবারে সেরকম নেই। ঠিক আছে, এটাও একদম নতুন কনসেপ্ট তোমাকে পড়তে হবে, এটাও পড়ে তুমি ইন্টারেস্টিং হবে, কোনো চাপ লাগবে না।
এরপরে দেখো, তারপরে তোমাকে পড়তে হবে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এটাও একেবারে নতুন কনসেপ্ট, এর জন্য 11-এর কোনো কনসেপ্ট লাগছে না। ঠিক আছে, তারপরে আসছি অপটিক্স। এই অপটিক্স দিয়ে আমাদের অধিকাংশ ওয়েটেজ মানে ক্লাস 12-এর অনেকটা ওয়েটেজ অপটিক্স কভার করে। এখানে অনেকগুলো চ্যাপ্টার আছে, রে অপটিক্স অ্যান্ড অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট। রে অপটিক্সের ভিতরে রিফ্লেকশন, রিফ্রাকশন, ঠিক আছে, এগুলো থাকছে, আর অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট থাকছে। এটা একেবারে তোমার 10th স্ট্যান্ডার্ড, কিন্তু 10th স্ট্যান্ডার্ডের কনসেপ্ট এখানে লাগবে। অর্থাৎ রিফ্লেকশন, রিফ্রাকশন অলরেডি তোমরা জানো, তার সাথে অপটিক্যাল কিছু ইনস্ট্রুমেন্ট, সেটাও তোমরা 10th স্ট্যান্ডার্ডে পড়েছো, কিন্তু এখানে একটু ডিটেলসে পড়তে হবে, আর 2-4টে অঙ্ক তোমাকে করতে হবে। এই যে ওয়েভ অপটিক্সটা লিখলাম, এইটার জন্য ক্লাস 11-এর ওয়েভ যেটা আছে, সুপারপজিশন অফ ওয়েভ, ওয়েভ অ্যান্ড এসএইচএম এর সামান্য কিছু বিষয় এখানে লাগবে। তাহলে মেনলি ওখানে ওয়েভ অ্যান্ড সুপারপজিশন অফ ওয়েভ, ওই বিষয়টা তোমার ওয়েভ অপটিক্সে গিয়ে কাজে লাগবে, ওইটা ওখানে খেয়াল রাখবে। ঠিক আছে, তাহলে গেল অপটিক্স গেল, থাকলো কি, এবারে মডার্ন ফিজিক্সে চলে আসলাম আমরা। মডার্ন ফিজিক্সে অ্যাটম নিউক্লি। অ্যাটম নিউক্লি তোমরা কোথায় পড়েছো জানো? ক্লাস 11-এর কেমিস্ট্রিতে পড়েছো। ক্লাস 11-এর কেমিস্ট্রিতে পড়েছো, অ্যাটমিক স্ট্রাকচার পড়েছো। ঠিক আছে, এখানে ফিজিক্সে একটু চেঞ্জ হয়ে সামান্য রকম ভাবে তোমাকে পড়তে হবে। ঠিক আছে, অ্যাটম নিউক্লি। আর এখানে আরেকটা জিনিস থাকে, কোয়ান্টাম। অ্যাটম নিউক্লিয়ার ভিতরে থাকে কোয়ান্টাম থিওরি, যেটাকে বলা হয়। ঠিক আছে, এর ভিতরেই তোমার অ্যাটম আর নিউক্লিয়ার ফিজিক্স, এর ভিতরেই থাকে কোয়ান্টাম থিওরি। কোয়ান্টাম থিওরি, এই কোয়ান্টাম থিওরিটা ও এর ভিতরে পড়ে। ঠিক আছে, এটাও তোমার এখানে বেসিক্যালি যেটা থাকে সেটা হলো তোমার ওই যে 10th লেভেলের যে কনসেপ্টগুলো আছে, সরি 11-এ তুমি যেরকম ভাবে পড়ছো, অ্যাটমিক স্ট্রাকচার অফ নিউক্লিয়ার, অ্যাটমিক স্ট্রাকচার অফ নিউক্লিয়াস, সেইগুলো কিন্তু তোমাকে কাজে লাগছে। আর নিউক্লিয়াতে সামান্য নিউক্লিয়ার রিয়াকশনগুলো, এইগুলো সেগুলো একদম নতুন ফিজিক্স, কারণ এগুলো 11-এর সাথে কানেকশন নেই। সিমিলার সেমিকন্ডাক্টর যদি আসি, সেমিকন্ডাক্টরটাও সেরকম 11-এর সাথে কোনো কানেকশন নেই। ডিজিটাল ইলেকট্রনিক্স কম্পিউটারে অনেকেই শিখে নিয়েছো, কম্পিউটার যারা কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে তারা ডিজিটাল ইলেকট্রনিক্স তাদের পড়তেই হয় না, সব জানো তারা সেটা। তারপরে কমিউনিকেশন সিস্টেমের সামান্য কিছু বিষয় আছে, সেগুলো রিডিং পড়ার মতো বিষয়। ঠিক আছে, আর সেমিকন্ডাক্টরটা হলো খুব ইন্টারেস্টিং বিষয়। এই সেমিকন্ডাক্টরটা তোমাদের বড় হয়ে সব জায়গায় কাজে লাগবে। তোমরা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে গেলেও সেখানে খুব কাজে লাগবে, এমনকি তোমরা ফিজিক্স অনার্স করলেও সেখানে সেমিকন্ডাক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট তোমাদেরকে করতে হবে। সেমিকন্ডাক্টর পড়ে খুব মজা পাবে, কিন্তু এগুলোর জন্য 11-এর কোনো কনসেপ্টের প্রয়োজন হবে না। তাহলে মোটামুটি তোমরা এই ভিডিওতে এগুলো ক্লিয়ার হলো যে 11 যাদের বরবাদ হয়েছে তাই নিয়ে চিন্তা করে লাভ নেই, 12-এ তোমরা বাজিমাত করতে পারবে। অর্থাৎ 12-এ তোমাদের সমস্যা হবে না। হ্যাঁ, কিছু কিছু জিনিস যেগুলো বললাম সেগুলো সামান্য একটু পারলে দেখতে পারো, না পারলে নাও দেখতে পারো, কোনো চাপ নেই। তোমরা চলো আমরা একসাথেই রিস্টার্ট করি ক্লাস 12 ফিজিক্সকে। তোমাদের যেরকম ভাবে আগের লাইভে বললাম সেরকম ভাবেই তোমাদেরকে সাথে নিয়ে, যেরকম ভাবে 11-এ তোমাদের সাথে নিয়ে এগিয়েছিলাম, সেরকম ভাবে 12-এ তার থেকে আরো 10 গুণ মোটিভেশন নিয়ে 10 গুণ বেটার কিছু দেওয়ার চেষ্টা করব 12-এ। ঠিক আছে, তোমরা সবাই সাথে থেকো, আর একসাথে আমরা আবার আমাদের লড়াই শুরু করি। ঠিক আছে।